শ্রাবণের বর্ষায় যখন ব্রহ্মপুত্র তার বুক ভরে পানি ধারণ করে, তখন হারিয়ে যায় মানুষের চেনা পথঘাট। চারিদিকে শুধু পানি আর পানি, আর সেই পানির মাঝেই নৌকাকে সঙ্গী করে বেঁচে থাকার এক কঠিন গল্প লিখে চলছে কুড়িগ্রামের ভেলামারির চরের সাধারণ মানুষ। চরের গোধূলি বেলার এমন দৃশ্য দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়বে। শৈশবের খেলাধুলা নিয়ে ব্যস্ত এই জনপদের কিশোররা। এখানকার মানুষ যথেষ্ট সাদামাটা। তারা খুব সহজেই অন্য মানুষদের আপন করে নেয়। বর্ষাকালে এক বাড়ি থেকে অন্য এক বাড়িতে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম নৌকা। কুড়িগ্রামের ভেলামারি চরের মানুষরা এখনও পড়ে রয়েছে ৮০ কিংবা ৯০-এর দশকে। বাড়িতে নতুন কোনো অতিথি আসলে তাকে মহিষের দুধ, কলা আর ভাত খাওয়া ছাড়া বের হতে দেয় না। ঘন কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ, আর তার জন্যই নিচের পানি একদম কালো বর্ণের। এখানকার মানুষ যথেষ্ট অতিথিপরায়ণ। খুব সহজেই অন্য মানুষদের সাথে তারা মিশে যেতে পারে। বর্ষাকালে নিচু জমিতে পানি উঠে যাওয়ার কারণে বাড়ির একদম কাছেই নেমে যেতে পারে এই জনপদের যাত্রীরা। বর্ষা যেমন তাদের কষ্ট দেয়, ঠিক তেমনই সুখও দিয়ে থাকে। সকাল ৯টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম কুড়িগ্রামের সেলো নৌকার ঘাটে। ঘাটের কার্যক্রম এখনও পুরো দমে চালু হয়নি। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পদচারণে মুখরিত থাকে নদী তীরবর্তী খেয়াঘাটগুলো। সময় মতো আমরা উঠে পড়েছিলাম ভেলামারির চরে যাওয়ার উদ্দেশ্যে ভেলামারির খেয়া নৌকায়, যেখানে বর্ষার পানিতে হারিয়ে যায় পথ, আর নৌকায় হয়ে ওঠে এখানকার মানুষের একমাত্র সঙ্গী। সেই জলবন্দী জীবনের গল্প আজ ব্রহ্মপুত্রের বুকে। কুড়িগ্রামের ভেলামারির চর, যেখানে নদী ঢেউয়ের সঙ্গে মিশে আছে হাজারো মানুষের স্বপ্ন, সংগ্রাম আর বেঁচে থাকার কাহিনী। শ্রাবণের আকাশ এক এক সময় এক এক রূপ ধারণ করে। হঠাৎ করেই রৌদ্রোজ্জ্বল আকাশ আবার হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায়। এটাই হচ্ছে বাংলার রূপ বৈচিত্র্যময় প্রকৃতির এক উৎকৃষ্ট উদাহরণ। এখন বর্ষার সময় থাকার কারণে চারদিকে অথই জলে থই থই করছে। বাড়ির চারপাশেই পানি। শ্রাবণের বর্ষায় যখন ব্রহ্মপুত্র নদ ফুঁসে ওঠে, চারদিকে শুধু অথই পানি আর ঢেউয়ের রাজত্ব, তখন কেমনি কাটে নদীর বুকে ভাসমান এই মানুষদের জীবন। নদীর শেষ প্রান্তে এক জনপদ কুড়িগ্রামের ভেলামারি চর, যেখানে নৌকায় মানুষদের একমাত্র পথ, আর পানির সঙ্গে বেঁচে থাকার প্রতিদিনের গল্প। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গিয়েছিলাম ভেলামারির চরের খেয়াঘাটে। এখন আমাদের নেমে যাওয়ার পালা। স্বাগত জানাচ্ছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার চর ভেলামারি থেকে। আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে এই জনপদের মানুষদের সংস্কৃতি ও রূপ বৈচিত্র্য। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? তসবি পড়তেছেন? মাশাআল্লাহ, আসতেছে আপনার এখানে। বর্ষার মৌসুম, বাংলা পঞ্জিকার শ্রাবণ মাস। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, আর ব্রহ্মপুত্র নদ তার যৌবন ফিরে পেয়ে কানায় কানায় পানিতে পরিপূর্ণ। নদীর বুকে জেগে থাকা কুড়িগ্রামের ভেলামারির চর এখন চারদিকে পানি বেষ্টিত এক বিচ্ছিন্ন জনপদ। বাড়ির উঠোন, পথ, ঘাট, মাঠ সবকিছু যেন মিশে গেছে নদীর জলের সাথে। এটা আপনার বাড়ি নাকি? আমার বাড়ি চলে গেছে। আচ্ছা, তো মনে নৌকা বানাইতেছে। গৃহস্থ পরিবার না, গবাদি পশু, ছোট্ট সুন্দর বাড়ি, বাড়ির সামনে ছোট্ট একটি উঠান, আর উঠানে প্রস্তুত হচ্ছে নৌকা। চরের মানুষের সাথে নৌকার সম্পর্ক বহু বছরের। চরে একটি প্রবাদ আছে, বর্ষায় নাও আর শুকনোই পাও।
শুকনোর পায়ে চলা রাস্তা শেষ হয়েছে। এখন বর্ষাকাল, এখন চরের মানুষের একমাত্র মাধ্যম এই নৌকা। তাই তো চরগুলোতে এখন নৌকা প্রস্তুতের ধুম পড়েছে। আমরা যখন ঘাটে উঠে এলাম তখন ঘাটে দেখলাম নৌকা প্রস্তুত হচ্ছে। ঠিক তেমনি পাশে যখন গৃহস্থ বাড়িতে এসেছি সেখানেও প্রস্তুত হচ্ছে নৌকা। চরের মানুষের জীবনের সাথে নৌকার সম্পর্ক বহু বছরের, তাই তো? নৌকার সাথে আপনাদের সম্পর্ক তো একদম জনম জনম। শুকনাকালে পায়ে হাঁটা আর বর্ষাকালে নৌকা হাঁটা। মূলত আপনাদের বর্ষাকালে জীবনযাপন সুবিধা বেশি নাকি শুকনোকালে? সুবিধা শহরের মানুষের মনে করেন সুবিধা ওই আমরা বেশি সংখ্যক আবাদ আমরা নিজেরাই করি, হয়তো প্রয়োজনে। চলাচলে সুবিধাটা কোন সময়, শুকনোই নাকি বর্ষা? অসুবিধা সব সময়, বর্ষাকালেও ওই যে আপনার শুকনা মৌসুম। সুবিধা যেমন আছে অসুবিধা অসুবিধা ওরকমই আছে, এক খাওয়া ফেল করলে মনে করেন সারাদিন বসে থাকা লাগে। আচ্ছা, এই বাড়িটা একদম তো গৃহস্থ বাড়ি না? হ্যাঁ, অসহায় বাড়ি। আউরি করে বাঁধা গবাদি পশু, ঠিক উপরে সবজির মাচা, আর তার পাশে মানুষের বসতি। এক পাশে মেঠো পথ, অন্য পাশে নদীর ছোট্ট নালা, আর মাঝখানে যে শুকনো জায়গা সেখানে বসতি গড়েছে চরের মানুষ। আপনাদের এখানে মানে ভুট্টা চাষটা কেমন হয়? ভালো। এ আল্লাহ, যে পরিমাণ স্যাঙ্গা এখানে দেখাই, প্রত্যেকটা হাতার সাথে হাতে, মানে পুরাটা এই পাট ক্ষেত পুরাটাই তো স্যাঙ্গা দেখা যায়। এই যে আরেকটা এটা আপনার বাড়ি না? আলহামদুলিল্লাহ ভালো আছে। সুখের ঠিকানা। ভাইয়ের পিছু পিছু আমরা তার বাড়িতে প্রবেশ করেছি। কত সুন্দর এক বাড়ি, দুই পাশে নদী, বর্ষাকালে পানিতে টইটম্বর। নদীতে এখনো পানি বাড়ছে, তাই তো ধীরে ধীরে চরের পথ ঘাট নিচু জমি প্লাবিত হচ্ছে। অল্প সময়ের দেখা আমাদের সেই অল্প দেখাতেই অল্প পরিচয়ে নিয়ে এলো বাড়িতে। মাত্রই দেখা হইলো, ঘরে নিয়ে আসলেন। আমরা তো সাথে কিছু আনতে পারলাম না, তাহলে এটা কেমন হইলো? না 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 না, ভাই ভাই ভাই, নদী তীরবর্তী চরের এক একটি বাড়ি মানে এক একটি স্বপ্ন তৈরির কারখানা। কুড়িগ্রামের ভেলামারি চরের সংস্কৃতি, বাড়িতে নতুন কোনো মানুষ আসলে তাকে মহিষের দুধ, কলা আর ভাত খেতেই হবে। এটা না হলে নাকি বাড়ির অমঙ্গল হয়। ঠিক তেমনই আমরা বাধ্য হয়েছিলাম দুধ কলা খেতে। মানে আমরা গরু আর মহিষের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে মহিষের দুধ হচ্ছে ফার বেটার গরুর থেকে। আর এই যে মানে মহিষের দুধ নিজেদের পালের, আর হচ্ছে নিজেদের বাগানের কলা। মানে এক কথায় আমি এখন যে খাবারটা খাইতেছি এটা চরে উৎপাদিত চাল, চরে উৎপাদিত সবকিছুই কলা চরের। এবং চরে লালন পালন করা মহিষের দুধ। মানে এখানে শতভাগ বিশুদ্ধ খাবার, একদম অর্গানিক যে খাবার সেটা খাচ্ছি আর কি। ভাই কোনটা? ও ভাই তো তরকারি দেখাইতেছেন। এটা হচ্ছে, আমি আসলে কলা দুধ দেখাইতে পারি না, এই জন্য আমাকে কাপে দিছে। ঘনত্ব বেশি মহিষের দুধের। এই সাইডে কি বন্যার পানি আরো বেশি হয়ে যায়? হ্যাঁ, এগুলো তো মানে ভরে একদম জায়গা। ভরে যায়। এগুলো বোঝা যায় না। এই যে আমি যে এখানে যারা আছি এখানে পানি হয় কমপক্ষে এই পর্যন্ত বন্যার সময়। এবার হয়তো এখনো বন্যার পানি আসছিল, এই যে এই পর্যন্ত আসছিল, এই সাথে যে খালি ওঠানামা করতেছে পানি কিন্তু। আপনাদের বাড়ি ঘর কি কখনো ডুবে? হ্যাঁ, এই গত এই আপনার এই বছরে আগের বছরে বন্যায় ডুবছিল, সমস্যা হয়ে গেছিল, বাড়িতে থাকা আনি নাই। এই যে তখন তো গরু বাছুর নিয়ে আপনারা মনে হয় ওপার উঁচু জায়গায় চলে গেছিলাম আমরা। উঁচু জায়গায়।
পানি আসলে কতদিন পানি থাকে এখানে? ঠিক নাই 2 মাস 3 মাস 2.5 মাস 4 মাসও থাকে। এই লম্বা সময়টা আপনাদের লম্বা সময় ওই যখন পানি তো আবার ওঠানামা করে যায়, হয়তো দেখা গেল 1 মাস পানি যখন এসে খুব বেশি হয়ে যায় তখন আপনাদের চলে যাওয়া অন্য জায়গায় চলে যাই, আর যখন কম হয় আবার বাড়িতে আসি। এ পর্যন্ত কি আপনি নদী ভাঙনের শিকার হয়েছিলেন? হ্যাঁ 18 বার। 18 বার? 18 বার। আমার বয়সে এই 47 বছরে 18 বার ভাঙছি আমি। এটা তো মূলত আপনারা এখানে যে মাদ্রাসা এটার উদ্যোক্তা, হ্যাঁ, হ্যাঁ। এটি তো নুরানি মাদ্রাসা। এইটাই নুরানি মাদ্রাসা। নাম কি আপনাদের মাদ্রাসার? এটা হলো ভেলামারি নুরানি হাফিজা মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। কি আছে? ব্যানার আছে। এই এলাকায় এই পাশটাতে মসজিদ তো এই একটাই, হ্যাঁ এই একটাই। এই পাশে একটাই। মূলত দুই পাশেই নদী। বড় ভাই না নামলেন, আবার কই গেছিলেন সাইকেল টাইকেল নিয়ে? ও আচ্ছা আচ্ছা। কুড়িগ্রামের ভেলামারি চরের মানুষরা নিজ উদ্যোগে নির্মাণ করেছে মসজিদ, এই পাশে একটি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। আপনার নৌকা তো বিশাল বড় নৌকা। ওই তো চিলমারি যায় না? হ্যাঁ চিলমারি। এটা কি কত হাত লম্বা? 50 হাত লম্বা। 50 হাত ছাড়া হয় না তো, যে আপনার এই যে ঝড় তুফানের সমস্যা। যে এই ধরুন 50 হাত নৌকা যে আপনি বানাইছেন, এটার মূলত যাই হচ্ছে চিলমারি আর গাইবান্ধা। গাইবান্ধা এই সাইডে। খরচ কেমন হয়েছে আপনি এই নৌকা যখন বানাইছেন? এই নৌকা যখন বানাইছি সর্বমোট 3,75,000 টাকা গেছে। 3,75,000 টাকা। এখানে গ্রাম বাংলার পুরানো একটা জিনিসটা দেখা পেলাম, যেটাকে বলে 22। গ্রাম বাংলার একটি প্রবাদ আছে, হাতুর বাটাল 22 খান, চুরে নিল 3 খান, থাকে কয় খান? এটা হচ্ছে 22। এটাই তো 22। 22 হ্যাঁ। এখানেই বানানো হচ্ছে আরও একটি বড় যাত্রীবাহী নৌকা। এই নৌকার দৈর্ঘ্য 75 হাত। এখানকার নৌকাগুলোই একমাত্র এই জনপদের মানুষদের চলাচলের একমাত্র মাধ্যম, কারণ বর্ষার সময় প্রায় 4 মাস পুরোপুরি পানি থাকে এই জনপদে। কুড়িগ্রামের ভেলামারি চর ব্রহ্মপুত্রের বুকে জেগে থাকা এমন এক জনপদ, যেখানে প্রকৃতির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করেই বেঁচে থাকতে হয় এখানকার মানুষদের। বর্ষাকাল এলেই বদলে যায় এখানকার মানুষের জীবনযাত্রা। বাড়ির চারপাশে পানি, উঠোনে ঢেউ, আর ঘরের দরজায় এসে থামে ছোট ছোট নৌকা। এই জনপদের মানুষদের প্রধান পেশা গবাদি পশুপালন। তারা হাঁস মুরগি থেকে শুরু করে ছাগল, ভেড়া, গরু, মহিষ পর্যন্ত পালন করে থাকে। তার পাশাপাশি তারা শস্য উৎপাদনের কাজেও ব্যস্ত থাকে। এখন বর্ষার সময় চারদিকে পুরো দমে পানি, সেজন্য গবাদি পশুর জন্য ঘাস পাওয়া যায় না। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আল্লাহ তো ভালোই রাখছে। কাকা কি এই চরেরই বাসিন্দা? না, কোথায় বাড়ি? আমি এলাম বাসিন্দা এলাম পটিয়ারি উত্তরে চাকটা বাড়ি। আচ্ছা আচ্ছা। চরে কি কাজে? ও সরে জামাই বেঁচে আসছি। জামাই বাড়ি। মেয়ে বিয়ে দিছেন এখানে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো মাঝে মধ্যেই আপনার তেলে যাতায়াত আছে এই চরে? আছে। তাতে এই চরে আসা যাওয়া করেন, চরের পরিবেশ কেমন সব মিলায়? এটা তো আমি থাকি মানে মেহি এসে আসি না, পরিবেশটা ভালোই। ভালো পরিবেশ। এটি হচ্ছে এই জনপদের একটি গ্রামীণ মেঠোপথ। মেঠোপথের এক পাশে বসত ভিটা আর আরেক পাশে জলধারা। এটি আসলে নদীর কোনো শাখা নয়, এটি হচ্ছে এই জনপদের একটি বিল, অর্থাৎ নিচু জায়গা। এখানে কিন্তু চাষাবাদও হয়, কিন্তু এখন বর্ষাকাল, সেজন্য পানি জমেছে। নদী তীরবর্তী চরের বেশিরভাগ বাড়ির আশেপাশে আপনারা দেখতে পারবেন কলা গাছ, কারণ এটা বিপদের সময় ভেলা হিসেবে কাজে লাগানো হয়। আল্লাহর মাল 6টা। তো মাশাল্লাহ বেশ মোটা তাজা। মহিষ কি অনেক আগে থেকেই লালন পালন করেন? অনেক আগে আমি মনে করেন ছোট থাকতে মোষ কিছুদিন পালতাম। ছোট থাকতেই? হ্যাঁ মনে করেন 74 হালের আগে করি। আচ্ছা আচ্ছা। আপনার বয়স তো তাহলে মাশাল্লাহ বেশ ভালো। আমরা সাইডে অনেক সাইডের বগল গেছে। আচ্ছা আচ্ছা। তার মানে ছোটবেলা থেকে এই মহিষ লালন পালন করেন,
পাশাপাশি কি গরু বাছুরও আছে? আমার ঘর বাসে না। আপনার এই মহিষী, মূলত মহিষের পিছনে তো একটা মানুষের লেগে থাকতে হয়, একদম একটা লোক অনবরত একটা দুইটা মানুষ লাগে থাকতে হয়। আপনার পাশাপাশি কি আপনার ছেলে মেয়ে বউ সবাই মহিষ দেখাশোনা করে? হ্যাঁ, দেখাশোনা করে। সবাই দেখাশোনা করে। মহিষ কি দুধ দেয় এখন? কেমন কত? এইটা এখন দুধ দানা বেশি, হ্যাঁ। অল্প দেয়, এই বাচ্চা বড় হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মহিষের দুধের দাম কেমন আপনার এই এলাকায়? মহিষের দুধের দাম না তেমন না, তো তরকারি হিসাবে তেমন দাম না। খুব বেশি না। কত, 80 টাকা? 80 টাকা, 80 টাকা সদা সদা। মূলত মহিষ লালন পালন লাভজনক নাকি হ্যাঁ, গরু পালন? লাভ আছে, গরু পালির লাভ আছে, মহিষ পালির লাভ আছে। মহিষেও লাভ আছে। এখন তো ঘাসের সংকট, হ্যাঁ। চারপাশে পানি, হ্যাঁ, মহিষ কিভাবে পালতেছেন এখন? এখন খুব কষ্ট করে পালতে এখন কষ্ট করে, যখন ঘাস থাকে তখন খুব একটা কষ্ট হয় না। কষ্ট হয়। এখন তো ঘাস কাইটে আনতে হয়। হ্যাঁ, এই আপনার কি কাইসে টাইসে কাইটে আনছেন দেখতে? হ্যাঁ, খাই থেকে ডান্স করে গেলে চর থেকে কাইটে নিয়ে আসছেন। 6টা মহিষের পেট ভরানো তো কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। এই যে মনে করেন কালকে আনছি, আজকে খাইতেছি, কালকে খাইছি, আজকে খাইব, ফের কালকে আনবো। আমরা যে চরে এসেছি, এই চরে এসে দেখা মিলেছে এক কৃষি উদ্যোক্তার সাথে। কৃষি উদ্যোক্তা বলতে খামারি। আমাদের এই ভাই লালন পালন করে মহিষের, ছোটবেলা থেকে মহিষ লালন পালন করে অভ্যস্ত এই ভাই এখনো 6টি মহিষ লালন পালন করছে। চরের এই প্রকৃতিতে আসলে বর্ষাতে যে খুব বেশি সুখে থাকবে মানুষ, তারও উপায় নেই। কেউ বর্ষায় ভালো থাকলেও বেশিরভাগ মানুষ গরু বাছুর মহিষ নিয়ে বেকায়দায় পড়েছে, তাই তো? হ্যাঁ, তাই। যাদের গরু বাছুর মহিষ, এরা এখন কষ্টে আছে, কষ্ট। মানে ঘাস পাচ্ছে না। আপনার বাড়ি এটা? হ্যাঁ। আচ্ছা, আপনার একটু ভিতরে যাই। দেখেন আমার এই মুহূর্তে কোনটা এটা গুতা দেয়? ওরে বাবা, বললাম এটা কিন্তু গুতা দেয়। ব্রহ্মপুত্রের এই পাড়ের মানুষরা জানে নদীর সঙ্গে লড়াই করেই কিভাবে টিকে থাকতে হয়। কখনো ভাঙনের কষ্ট, কখনো পানিবন্দী জীবনের দুর্ভোগ, সব কিছু মিলিয়ে নিয়ে তারা বুনে নতুন দিনের স্বপ্ন। কিন্তু প্রতিকূলতার মাঝেও তাদের জীবন থেমে নেই। ভোরের আলো ফুটতে না ফুটতেই জেলে বেরিয়ে পড়ে মাছ ধরতে। কৃষক খুঁজে নেই তার ফসলের জমি, আর শিশুরা স্বপ্ন দেখে নতুন ভবিষ্যতের। নদীর ঢেউ, নৌকার বৈঠার শব্দ আর মানুষের হাসি, সব কিছু মিলিয়েই ভেলামারির চর যেন এক জীবন্ত গল্পের বই। পল্লীকবি জসিমউদ্দিনের পল্লী বাংলার মতোই এখানকার প্রতিটি ঘাট, প্রতিটি মানুষের মুখে লুকিয়ে আছে মাটির গন্ধ আর জীবনের বাস্তবতা। এই মানুষগুলো হয়তোবা শহরের আলো থেকে অনেক দূরে, কিন্তু তাদের জীবনের সংগ্রাম, সাহস আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের গল্প আমাদের মনে করিয়ে দেয় বাংলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার নদী, মাটি আর সাধারণ মানুষের জীবনের মাঝে। এখন চলছে গোধূলি বেলা। দুই প্রবীণ ব্যক্তি একসাথে গল্প করতে করতে গিয়ে চলছে ভেলামারি বাজারে যাওয়ার জন্য। এখানে বসে প্রতিদিন সন্ধ্যার সময় থেকে রাত 10টা-11টা পর্যন্ত চায়ের আড্ডা, গল্পগুজব। গোধূলি লগ্নের একদম শেষ মুহূর্তে এখন আমাদের এই জনপদ থেকে বিদায় নেওয়ার পালা। এখন 6টা বাজে, কারণ এর পরবর্তীতে আর কোনো খেয়ানৌকা নেই। তার জন্যই আমরা এই খেয়ানৌকাতেই উঠে পড়েছিলাম। গোধূলি বেলার এই সময়টাতে আকাশ অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য, এটা দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়বে। গোধূলি বেলার প্রকৃতি যেমনটা সুন্দর, ঠিক তেমনই তার পেছনে রয়েছে ভয় এবং আতঙ্কের। কারণ এই সময়টাতেই বেশিরভাগ সময় নাকি ঝড় ওঠে, আর ঝড়ের কবলে পড়লে যে কোনো সময় নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েক গুণ বেশি। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।